আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আর অনেক বেশি শীত, কনকনে শীত। আর এই শীতের মধ্যে আসলে সবাই ভালো নাই, আমরা জানি, আমি জানি অ্যাটলিস্ট। মানে এত বেশি শীত, না ঘর থেকে বের হওয়া যাচ্ছে, না হইলেও আপনার বিছানা থেকে নামা যাচ্ছে, না কম্বলের নিচে থেকে বের হওয়া যাচ্ছে, এত পরিমাণে শীত। তো সব শীতটি আসলে কাটাই ওঠার অনেক বেশি ডিফিকাল্ট মনে হচ্ছে। তো কেমন আছেন সবাই? সবাই কমেন্ট করে জানাবেন যার যার জায়গা থেকে কীভাবে শীত পার করতেছেন। ভাগ্যে সেই সময় গ্রামে নাই, গ্রামে থাকলে অবস্থা আরও খারাপ হয়ে যেত। তো কিছু কথা নিয়ে আসলাম আপনাদের মাঝে। কথাগুলো হইল, গতকালকের ভিডিওতে আপনারা সবাই দেখছেন যে আমি আমার শ্বশুরবাড়ি থেকে টাকা পয়সার যে ঝামেলাগুলো ছিল সেগুলো মোটামুটি শেষ করে আসছে। আজকে ফাইনালি একদম ক্লিয়ার, টাকা পয়সার আর কোনো ঝামেলা নাই। মানে ওই বাড়িতে আমার কাছ থেকে আর কোনো টাকা পয়সা কেউ পাবে না। মানে এই জন্য আছে না, নিজের কাছে নিজের অনেক বেশি হালকা মনে হইতেছে। কারণ ওখানে কিন্তু মোটামুটি একটা বড় অ্যামাউন্ট ছিল, যে অ্যামাউন্টটা আসলে যদি আমি কোনোভাবে চলে আসতাম আর তারপরে যদি তাদের উপর প্রেশারটা আসতো অনেক বেশি খারাপ হইতো। তো এই ব্যাপারটা থেকে অনেক বেশি রিলিফ লাগতেছে নিজেকে, যে আসলে তারা সবাই এখন নিশ্চিন্ত। আর মানে এই টাকা পয়সার ব্যাপারগুলো কিন্তু অনেক খারাপ, অনেক খারাপ। আমার মানে এই কথায় আরেকটা কথা মনে পড়ে গেল। আমার যে এক্স শ্বশুরবাড়ি ছিল, তো ওইখানেও ওই আমার হাজব্যান্ডের মানে এক্স যিনি ছিল, সরি হাজব্যান্ড বলাটা ঠিক না, এক্স যিনি ছিল, ওনার আমাকে অনেক মানুষ হচ্ছে গিয়া বলছিল যে আমি যেন হইল তাদের নামে মামলা করি, তাহলে হচ্ছে কাবিনের টাকাটা পাবো। ওখানে এই রাজের কাছে তো খুব অল্প পরিমাণে কাবিনের টাকা, বাট ওইখানে একটা বিগ অ্যামাউন্ট ছিল, মানে অনেক বড় একটা অ্যামাউন্ট ছিল। তো সেটার জন্য হচ্ছে গিয়ে অনেকেই আমারে বলছিল যে আমি যেন ওটা করি। তো আমার কাছে সবসময় মনে হয়েছে যে টাকা পয়সা এমন একটা জিনিস যে এটা যার কাছ থেকে যাবে সেই অনেক বড় একটা নিঃশ্বাস ফেলবে। তো এই কারণে না আমি কখনোই এটা চাই নাই যে আমি যেই জায়গাটা থেকে চলে আসব ওই জায়গার মানুষগুলো আমাকে ঘৃণা করুক। তো এই ঘৃণা জিনিসটাকে আমি অনেক বেশি অপছন্দ করি, অনেক বেশি ঘৃণাও করি বলা যায়। তো এখনও পর্যন্ত আমার এক্স শ্বশুর যখন আমার সাথে দেখা হয়েছিল আমার এখানে বিয়ে হওয়ার আগে, তখন উনি হচ্ছে আমার কাছে অনেকভাবে হয় না মাফ চাওয়া, তারপর হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করা, মানে অনেকভাবে সে তার জায়গা থেকে আসলে তার জায়গা থেকে সে যথেষ্ট পরিমাণ আমাকে বোঝানোর চেষ্টা করছে। প্লাস এটাও অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছে যে আসলে আমার মতো মেয়ে হয় না, বা আমি তাদেরকে যেই সেফ জায়গাটাতে রাখছিলাম সেই জায়গাটাতে আমার জায়গায় অন্য কেউ হলে রাখতো না। তো এই যে দেখেন আমাদের সারাফাত শীতের মধ্যে কত সুন্দর একটা লুক নিয়ে আসে। সেও এইভাবে তার নানু বাড়ি গেছিলো, এই যে এইভাবে নানু বাড়ি গেছিলো, নানু বাড়ি থেকে এখনই আসছে। আমি এতক্ষণ ঘরে একা একা ছিলাম, তো এখন হইলো ওরা আসছে। তো এই হলো বিষয়। আর আজকে হচ্ছে আমাদের বাসায় খিচুড়ি রান্না করা হয়েছে। এই ঠান্ডার মধ্যে খিচুড়ি খাইতেই সব থেকে বেশি ভালো লাগে। হ্যাঁ, কারণ হলো এই খিচুড়ি খাইলে শরীরটা একটু গরম গরম থাকে, আর ভাত খাওয়ার পর তো আরও কাঁপুনি দিয়ে শীত লাগে। তো এই হলো বিষয়। হ্যাঁ, আর আজকে হইলো মানে আমার কিছু সমস্যার কথা শেয়ার করি আপনাদের সাথে। যেটা হলো বাসা খুঁজতেছি। যদি আমার এই নবাবগঞ্জ এরিয়ার মধ্যে যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন, নবাবগঞ্জ আব্দুল আজিজ লেন, তারপর হচ্ছে আমরিগোলা, তারপর এই আশেপাশে চৌধুরী বাজার, এখানে যদি কেউ থেকে থাকেন আর কারোর খোঁজে যদি এক রুমের ফ্ল্যাট থাকে অথবা ফ্ল্যাট বাসার মধ্যে সাবলেট থাকে, আমাকে একটু নক দিয়েন প্লিজ। হ্যাঁ, কারণ অনলাইনে তো আমার নাম্বার দেওয়াই আছে, একটু নক দিয়েন। আমি প্রথমত শীতের জন্য বের হইতে পারতেছি না, এক, আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যেগুলো পাচ্ছি সেগুলো আসলে আমার পছন্দ হচ্ছে না। আর আমাকে যারা ভালোবাসে সবাই বলছে যে তুমি এমন একটা বাসা নয় যেখানে সিকিউরিটি আছে। তো আমি সবার জায়গাটা বুঝতে পারছি কোন জায়গা থেকে বলতেছেন, যেহেতু আমি একা একটা মানুষ থাকবো সেই ক্ষেত্রে সিকিউরিটি অনেক বেশি প্রয়োজন।
বাট আমার এখন বর্তমানে যে অ্যাবিলিটি আছে, আমার কিন্তু আমার নিজের অ্যাবিলিটি অনুযায়ী কিন্তু আমার একটা বাসা নেওয়া উচিত। এখন বাসার ভাড়া যদি হয় 10-12 হাজার টাকা, তাহলে তো আর আসলে আমার পক্ষে ওইভাবে থাকা পসিবল না। কারণ আমি ইনকাম করি বা কত টাকা, হয়তো বা সর্বোচ্চ 20-25 বা 30 হাজার টাকা আর্ন আছে আমার। সো আমি যদি 12 হাজার টাকা বাসা ভাড়া দিয়ে দিই, তারপর হচ্ছে শুধু যে বাসা ভাড়াই তা না, অনেক খরচ আছে। আপনারা যারা, আমি টিস্যু কিনে নিয়ে আনছি বাবা, কিনে আনছি বাবা, তোমরা যাওয়ার পরে। তো এই জন্য হচ্ছে গিয়ে আমার একটা মানে অনেক দামি বাসায় আমি যাইতে পারবো না, আর হচ্ছে একদম কম দামি বাসায় থাকা যাবে না। সুতরাং মিডিয়ামের মধ্যে এক রুম নিয়ে থাকবো, আমি একটা রুম নিয়ে থাকবো। সো ওটা যদি 5, 5.5 বা 6 বা 6.5-এর মধ্যে হয়, তাহলে হচ্ছে আমি খুব সহজে থাকতে পারবো, খুব সহজ, আমার জন্য সহজ হবে পুরো বিষয়টা। তো এই হচ্ছে বিষয়, এটা জানানোর ছিল। আর বাসাটা খোঁজার অনেক বেশি দরকার। রাত হইলে 1 তারিখ, তো যদি কালকের মধ্যে না পাই, দেখি যেদিন পাই সেই দিনই যাবো। আসলে বাসাটা পাওয়াটা তো অনেক বেশি ডিফিকাল্ট আর অনেক বেশি ইম্পর্টেন্ট আমার জন্য এখন বর্তমানে। আমার আসলে সব কিছু মিলাই অনেক হজবড় লাগতেছে, কারণ যে কোনো মানুষের জন্য সেটেল হওয়াটা অনেক বেশি দরকার। সেটা যেখানেই হোক, হোক নিজের বাসা, হোক মায়ের বাসা, হোক স্বামীর বাসা, যেখানেই হোক, প্রতিটা মেয়ের জন্য হচ্ছে কোথাও না কোথাও সেটেল হইতে হয়। তো আমি এখানেও সেটেল না, ওইখানেও সেটেল না, এখন আমি আমার নিজের জন্যও একটা সেটেল হওয়ার জন্য বাসা খুঁজে পাচ্ছি না। তো যদি কারোর খোঁজে থাকে অবশ্যই আমাকে জানাবেন, আর আমি তো খুঁজতেই আছি, যদি পাইয়া যায় আলহামদুলিল্লাহ, আর না পাইলে চলবে না, পাইতেই হবে আমার। হ্যাঁ, না পাইলে চলবে না, পাইতেই হবে। খুব তাড়াতাড়ি হচ্ছে গিয়া নিজের বাসায় উঠতে চাই, নিজের একটা পৃথিবী তৈরি করতে চাই, নিজের একটা জগৎ তৈরি করতে চাই, যেখানে আমি ভালো থাকবো, যেখানে কোনো কটু কথা আমার শুনতে হবে না, যেখানে কেউ আমাকে এটা বলবে না, আমাকে খাওয়ায় পড়ায় ভরণ পোষণ দেয়, এই ধরনের কোনো কথা থাকবে না। নিজের আত্মসম্মান বোধ নিয়ে থাকতে পারবো, মানে নিজেকে সম্মান করতে পারবো, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। এমন একটা প্লেসে থাকতে চাই। সো সবাই হচ্ছে সাথে থাকবেন, ভিডিওটা দেখবেন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, যাতে করে সবাই সবার জায়গায় ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। এখন এই মুহূর্তে সুস্থ থাকাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সুস্থতা আসলেই অনেক বেশি দরকার এই মুহূর্তে। এই মুহূর্তে অসুস্থ হয়ে গেলে একদম অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আর শীত আসার পর থেকে আমার ব্যাক পেন প্রচুর পরিমাণে বাড়ছে, মানে যেটার কারণে আমি 10 মিনিট হাঁটতে পারি না। আর আজকে সারাদিন আমি অনেক স্ট্রাগল করছি মেন্টালি। তো আজকে অত বেশি দৌড়াদৌড়ি করিনি, আসছি তো গ্রাম থেকে আসছি প্রায় 3 দিন। তো এই 3 দিন ধরেই আমি হচ্ছে দৌড়ঝাঁপ করতেছি, বাইরে যেতেছি, এখানে যেতেছি, এটা করতেছি, ওটা করতেছি। তার কারণ হলো আমার এতদিন যেহেতু একটা জায়গায় ছিলাম, ওইখানে সব কিছু অন্য আরেকটা মানুষের দায়িত্বে ছিল। তো সেই জিনিসগুলো সব আমার নিজের দায়িত্বে আনতেছি, ওগুলো বুঝতেও সময় লাগতেছে। ছাইড়া দিছিলাম আসলে, যে না হচ্ছে তো হবে, তো সে তো আছেই, করেই তো দিচ্ছে। তো কখনো এটা শিখি নাই বা শেখার প্রয়োজন মনে হয় নাই। ভাবছি হয়তো জীবন এইভাবেই যাবে, পাশে মানুষ থাকবে। তো এই পর্যায়ে এসে মনে হয়েছে যে আসলে না, পাশে কেউ কখনোই থাকে না। সুতরাং সবসময় মানুষ পাশে থাকে না। যেটাই করো নিজ দায়িত্বে করো, যেটাই শেখো নিজ দায়িত্বে শেখো। কারোর উপরও কোনো কিছু ছেড়ে দেওয়া যাবে না, যে ওই মানুষটা এই কাজটা করে দিবে, ওই মানুষটা এটা দেখে রাখবে, এটা করা যাবে না। সব কিছু নিজের দায়িত্বে রাখতে হবে। তো আজকে মোটামুটি সব কমপ্লিট হয়েছে, বাট সাকসেস হচ্ছে আমি ফিল করব যখন এটা অন্য জায়গায় যায় পৌঁছায় যাবে তখন। সো সবাই হচ্ছে গিয়া ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার জন্য একটু বেশি দোয়া করবেন, কারণ একা একা সব কিছু করবো তো, সুতরাং ওইভাবেই করতে হবে। তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো আছি আমরা দুজনে। শীতের রাত, বাবা বাতাসে মনে করেন আমার সহ উড়াই নিয়ে যায় যদি পারবো, কারণ আমি অনেক পোড়া, পারতেছে না। তো আমি হলো শীতে কনকনে কাঁপছি, অনেক শীত। তো আমরা দুজন মিলে হলো যাইতেছি জানেন ঢাকা মেডিকেল। হ্যাঁ, শীতের মধ্যে যাইতেছি ঢাকা মেডিকেলে।
অবশ্য কেউ মরেও নাই, কেউ অসুস্থও না। আমাদের একটা অবলা প্রাণী আছে তো হসপিটালে বন্দি। আজ গত বৃহস্পতিবার থেকে সে এই পর্যন্ত বাসায় যেতে পারে না, এখন পর্যন্ত হসপিটালে আছে। এই অবলা প্রাণীর জন্য শীতের কাপড় নিয়ে যাচ্ছি। এই যে দেখেন আমাদের ব্যাগ, এই যে এই ব্যাগটার ভিতরে কি কি আছে জানেন? শীতের একটা সোয়েটার আছে, একটা জামা কাপড় আছে, সুপুরি আছে, চুনা আছে, আর যেটা আছে আমার মার স্পেশাল ওষুধ। সে ওষুধ ছাড়াই চলে গেছিল, কাটে কাটে একদিনের ওষুধ দিয়েছিল, ভাবছি পরের দিন তাই করবো, কিন্তু এই পর্যন্ত তার কাছে রাখতে পারে নাই। আর 2 দিন হয়ে গেছে ওষুধ খেতে পারে না। ফোন দিচ্ছে আমারে, একটা ওষুধগুলো দিয়ে যা। তো এই জন্য হচ্ছে কি এখন যাইতেছি, ওষুধ নিলাম, সবকিছু নিলাম। এখন এই ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি গেটে নামবো, নাইবা কতগুলো পান নিবো, কারণ আপনাদের খালাম্মা যদি এবার পান না খায় তাহলে সে অসুস্থ হয়ে যাবে। চাকরি বাকরি যা করতেছে সব নাটুর ভুল। তার সুস্থ রাখার জন্য হলেও আমরা পান নিয়ে যাবো ইনশাল্লাহ। মজা খেতে চাইলে পান নিয়ে যাবো, এই জন্য হচ্ছে আমরা যাচ্ছি। আর যতক্ষণ যাবো ততক্ষণ সাথে থাকবেন আর ওখানে গিয়ে দেখি আপনাদের খালাম্মা কি কি করতেছে। আর আমিও অবলা প্রাণীর দেখি না, অনেকদিন হয়ে গেছে, তো ভাবলাম একটু অবলা প্রাণীর দেখে আসি। তো এই জন্য হচ্ছে যাইতেছি। তো সবাই সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই শীতের রাতে যেন না মরে যাই। এই পৌষ মাস যদি বাইসে থাকি তাহলে ফিরে পৌষ মাস বাঁচবো বাবা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো মার এইখানে হচ্ছে গিয়া নাইমে গেছি, সরি মার এখানে না, ঢাকা মেডিকেলের সামনে নাইমে গেছি। তো এখন হচ্ছে আমাদের অনেক শীত লাগতেছে, ভাবলাম 2টা গরম গরম না কাকা, ভাবতেছি 2টা গরম গরম ডিম খাই। হাফ বয়েল না কাকা? হ্যাঁ হাফ বয়েল। হ্যালো হ্যালো, খাও খাও খাও। হ্যাঁ হাফ বয়েল, ইয়েস। না 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 না, পান দাও তো ভাইয়া, রাজশাহী পবিরা কত? 35 দিয়ে দাও। বাতিটা বাতিটা, হ্যাঁ আবার দিও না। আমরা তো বলি আর কিছু ভাবা? এই যে আপনাদের খালা, আপনারাও দেখেন আমিও দেখি। আর দেখেন ব্যাগের ভিতর থেকে কি কি খাজানা বাইর করছে আমার মা। এই যে তবজি, তবজি কে চশমা, দেখেন এই যে এটা কি মেরিল, মেরিল, সব চিরুনি, আর কি লাগবে কি গ্লিসারিন। এই যে আরেকটা আছে ব্যাগ, এই দেখেন টিস্যু, পান, পান, আমার ওষুধ, সুপারি, চুন সবই আছে। জামা কাপড়, শীতের জামা, সব শীতের সোয়াটার, কাপড় সবই। ব্যাগটা কত নিচ্ছে? গরিব জিগে লাভ নাই, গরিব জীবনে করে দিন ব্যাগ কিনা ব্যবহার করে না। আমি কিনি কিনবো ওই দিকে মেয়ে আছে দিয়ে, মেয়ে আছে দিয়ে আমাকে তো নাই, কিনবো কোথায়? ছেলে খালার কি ছেলে? ছেলেরা ছেলে তাই কি একজন না দেয় আরেকজন তো দেয়, যে নাই আর তো ভালোই একটা নেই। মেয়ে, মেয়ে থাকলে যতটা ই করে বুঝিয়ে যে কপিটা আছে ভালো হয়েছে। আমার তো তুই নিয়ে গেছিস কে এরম আমার এরকম 200 বই আল্লাহ আল্লাহ করতে থাকো শীতের মধ্যে। এই যে শাল পরে রয়েছে কিন্তু তারপরেও এর সোয়েটার শাল কম্বল আনছি না সেদিন কাবিলাটা দিয়া, এই যে কম্বল। আর কম্বল গুলা কই টগু করে, হ্যাঁ
একটা ঘরে আর আলমারির ভিতর অর্ডারের মধ্যে অর্ডারের মধ্যে নাই ভাইয়া চাইছে আমি দিতে পারিনি কে ডাকিছে অর্ডারের মধ্যে তো ও হ্যাঁ ও অর্ডারে আচ্ছা কালা একটা ও চাইছে আমার কাছে আমি দেখছি সাদা অর্ডার সাদা অর্ডারের মধ্যে তো আর পাই নাই কেন আমার তো মনেই নেই অর্ডার যার একটা আছে কবে চাইছে কালকে হ্যাঁ ও আছে ও বিপ্লব ছিল বিপ্লব ভাই আইছিল পরে বিপ্লব ভাইরে তো দিছে এই ঘরে যেটা ছিল তোমার বিছনায় যেটা ছিল সেটা হইলো দিছে যে গোলাপি কালারটা আর কাঁথা এটা হচ্ছে বিপ্লব ভাইরে দিছে বিপ্লব ভাই গায়ে দিয়ে শুইছে এখন ওর আমার একটা লাগবো না আমার জিজ্ঞেসে যে আর কম্বল কালা একটা আছে সবুজের একটা আছে এরকম অগ অর্ডারপে কার্ডেরটায় আমি তো জানি না যে অর্ডার আরেকটা আছে বুঝলে না ঠিকই আছে সব বলবা না হ্যাঁ গো দুইজনে শুয়ে দিয়ে রাঙ্গ দুইজনে শুয়ে হ্যাঁ এরা মিলাই সংসার করে আমরা মিলাই সংসার করি না ঠিকই আছে অনেক মজা এই যে মার এখানে আসার পর মা হলো আমাদের চা আর হচ্ছে তুন্দা রুটি খাওয়াবে মানে এটারে আমার মা বানাইছে নান রুটি কে নান রুটি তো আছে তুন্দর রুটি আনতারস নেই কে তুমি না নান বললা এ তো নানি নানি তো ও নানি দিয়েছে তুন্দা দেয়নি আমি তো ভেবেছি তুন্দা দিয়েছে তুমি তো কেন তুমি তো নান বলেছো এটা এত বড় কে গ্লাস গ্লাস না কাপ ধর এটা এটা মিনার এটা এটা কেমন কাপ এগুলা ওয়ান্ডারফুল কাপ এগুলো ওয়ান্ডারফুল কালকে আমাদের যেরকম খাবার ছিল ওয়ান্ডারফুল হুম আজকে টুন্ডা রুটিগুলো আর কাপগুলো ওয়ান্ডারফুল বিসমিল্লাহ অনেক চা দিয়ে দিলা না মা বিসমিল্লাহ খালা চালক কই খা তোরা খা রিমো এসে দেখে এই খাওয়ানটা পাইলাম নয়তো এই খাওয়ানটা পাইতাম না। আমার তো চিনলা না শারমিন তুমি হ্যাঁ তুমি আমার চিনলা না না হ্যাঁ আমি মুখ দেখে একটু ভালোটাই পাইতাম কিন্তু বেশি ভালোটা আমি খাইতে চাচ্ছি না তোমার বুঝছি অ্যাসিডিটি হয়ে যাবো অল্পটাই খাও সুস্থ থাকো হুম বেশি খাওয়ালে সমস্যা ওই যে কালকের মতো ওই কালার এই কালার বেড়ে যাবে